পেটের ভেতর সলিড ভিসেরা চারটে, লিভার, স্প্লিন, কিডনি, প্যানক্রিয়াস। Injury can be divided into two groups. Injury can be divided into two groups. Solid, মানে blunt trauma, penetrating trauma. It can be a stab wound, rod ঢুকে যেতে পারে, বাঁশ ঢুকে যেতে পারে, any bullet injury হতে পারে, any penetrating injury into the abdomen must be explored. Period. এর বাইরে অন্য কোনো ম্যানেজমেন্ট প্রোটোকল নেই। Any penetrating trauma where the trauma causing agent has entered the peritoneal cavity has to be explored. There, মনে রাখবি, যখন একটা রোগ হচ্ছে that is usually single organ. ঠিক আছে? সে গলব্লাডারেই হোক, অ্যাপেন্ডিক্সেই হোক, কোলনেই হোক, স্টমাকেই হোক, ট্রমার কিন্তু নিয়ম নেই। ও কিন্তু বাবা ওখানে তুমি স্টমাককে ইনজুরি করে দিচ্ছ আর কাউকে করো না, ব্যাপারটা ওর জন্য খাটবে না, ট্রমার জন্য এটি খাটবে না। There can be injury to hollow viscera, there can be injury to solid viscera, there can be injury to blood vessels. Clear? তিনটে জিনিসই ইনজুরি হতে পারে, and it is applicable for all sorts of trauma, be it blunt, be it penetrating. কাজে penetrating trauma ম্যানেজমেন্টে আমাকে এক্সপ্লোর করতে হবে, সে বিষয়ে কোনো সন্দেহ নেই। এবার ব্লান্ট ইনজুরিটা আমি এক্সপ্লোর করব কি করব না। আগের দিন এটা নিয়ে কথা হচ্ছিল, কি বলেছিলাম? ব্লান্ট ইনজুরিতে আমার কি কি ইনজুরি হতে পারে? নাম্বার 1 হচ্ছে সলিড ভিসেরা, নাম্বার 2 হচ্ছে হলো ভিসেরা, নাম্বার 3 হচ্ছে ব্লাড ভেসেল। মেইনলি এই তিনটে। যদি হলো ভিসেরা ইনজুরি হয়, গলব্লাডার বা বাইল ডাক্ট বাদ দিলে যে কোনো হলো ভিসেরা ইনজুরিতে ম্যাসিভ পেরিটোনাইটিসের ফিচার থাকবে। জিআই ট্র্যাক্টে পারফোরেশন হলে যদি ইনজুরি হয়ে ছিঁড়ে যায় কোথাও, দেয়ার উইল বি ফ্রি গ্যাস আন্ডার ডায়াফ্রাম। কাজে যে কোনো ট্রমা আগের দিন কি বলছিলাম, অ্যাকিউট অ্যাবডোমেনেও আমি একটা গ্যাস আন্ডার ডায়াফ্রাম পাবো যদি পারফোরেশন থাকে। ট্রমা থেকেও যদি ফুটো হয়, সেই মেকানিজম তো একই, গাটের গ্যাসটা পেরিটোনিয়ামে এসকেপ করে যাচ্ছে, তার থেকে আমি ওটা পাচ্ছি। ক্লিয়ার? কাজে আমার টার্গেট হচ্ছে আগে দেখা গাট ইনজুরি আছে কিনা, বা বাইল ডাক্টে ইনজুরি হয়েছে কিনা, স্টমাকে ইনজুরি হয়েছে কিনা, বা গলব্লাডারে ইনজুরি হয়েছে কিনা। গলব্লাডার বা বাইল ডাক্ট ইনজুরি হলে পেরিটোনাইটিসের ফিচার পাবো, 4 কোয়াড্র্যান্ট ট্যাপ করলে বাইল পাবো, কিন্তু ফ্রি গ্যাস আন্ডার ডায়াফ্রাম পাবো না। ক্লিয়ার? যদি আমি দেখি there are features of hollow viscous perforation, the issue is settled, আমাকে পেট খুলতে হবে। ঠিক আছে? যদি গলব্লাডার ফুটো হয় তাহলে গলব্লাডারটা বাদ দিতে হবে, বাইল ডাক্ট ফুটো হলে সেটা রিপেয়ার করতে হবে, গাটে যে জায়গায় ফুটো হবে সেটা রিপেয়ার করতে হবে। আগের দিনে কথাগুলো বলে গেছি। কিন্তু আমি দেখলাম আমার হলো ভিসেরায় কিছু নেই। এবার হতে পারে পেশেন্ট হলো ভিসেরায় কিছু নেই, কিন্তু দেখা যাচ্ছে পেশেন্ট শকে আছে, ট্যাকিকার্ডিয়া হচ্ছে, হাইপোটেনশন হচ্ছে, মানে কোথাও ব্লিডিং হতে পারে, যে কোনো ব্লাড ভেসেল ছিঁড়তে পারে, যে কোনো একটা ভেসেলে, যে কোনো একটা অর্গানে সাপ্লাইং আর্টারি ছিঁড়তে পারে, সেটা স্প্লেনিক আর্টারি হতে পারে, প্যানক্রিয়াটিক কোনো ভেসেল হতে পারে, গ্যাস্ট্রিক আর্টারি হতে পারে, হেপাটিক আর্টারি হতে পারে, রেনাল আর্টারি হতে পারে, মেসেন্ট্রি থেকে কোলিক আর্টারি হতে পারে। If there are features of bleeding, we have to explore. Features of bleeding, CT scan বলে দিল, there are feature injury to ear, bleeding আছে, significant bleeding। এবার কিডনি ইনজুরি থেকেও তো ব্লিডিং হতে পারে, লিভার থেকেও ব্লিডিং হতে পারে। তার ব্লিডিংটা ব্লাড ভেসেল থেকে হচ্ছে না সলিড অর্গান থেকে হচ্ছে, সেটা আমাকে বার করতে হবে। থার্ড হচ্ছে, যদি ব্লাড ভেসেল ছিল ব্লিডিং হয়, ইমেজিং থেকে পাই, আমাকে খোলা ছাড়া কোনো অপশন নেই, ব্লাড ভেসেল নিডস টু বি আইদার লাইগেটেড অর রিপেয়ার্ড। কিন্তু যদি আমার সলিড অর্গান থেকে হয়, তাহলে কি আমি সঙ্গে সঙ্গে পেট খুলবো? নো।
This depends on the extent of injury. Injury grading. ঠিক আছে, কাছাকাছি গ্রেডিং করা আছে। আমরা শুরু করি লিভার ইনজুরি দিয়ে। এই হচ্ছে লিভার। হিমাটোমা, সাবক্যাপসুলার নন এক্সপেন্সিভ হিমাটোমা ইনভলভিং লেস দেন 10% অফ সারফেস, এটা হচ্ছে গ্রেড 1 ইনজুরি। অথবা নন ব্লিডিং ল্যাসারেশন লেস দেন 1 সেন্টিমিটার ডিপ। এই ফাইন্ডিং গুলো আমি সিটি স্ক্যান ছাড়া পাবো না। ক্লিয়ার? তার মানে কি দাঁড়ালো? Blunt trauma abdomen patient must undergo CT scan. Clear? Laceration, non-bleeding laceration less than 1 centimeter deep. এই দুটো হলে আমার হচ্ছে গ্রেড 1। গ্রেড 2 তে hematoma, which is subcapsular, which is non-expansive, but involves 10 to 50% of the surface. Clear? Laceration is 1 to 3 centimeter deep and less than 10 centimeter in size, মানে length. তাহলে দুটোর মধ্যে ডিফারেন্স বুঝতে পারছিস? সাবক্যাপসুলার হিমাটোমা নন এক্সপেন্সিভ, একটা less than 10% of the surface area involved, একটা 10 to 50% of the surface area involved. Laceration non bleeding less than 1 centimeter deep, এটা 1 to 3 centimeter deep, less than 10 centimeter in size. Grade 3 subcapsular but it is expansive, সাইজে বাড়ছে। ক্লিয়ার? তার মানে আমার কি দাঁড়ালো এখান থেকে? এই তিনটে গ্রেড থেকে আমি কি বুঝলাম? ওয়ান সিঙ্গেল সিটি ইজ নট আইডিয়াল। আমাকে কিছুক্ষণ পর দরকার পড়লে আরেকটা সিটি করে দেখতে হবে দুটো সিটির মধ্যে সাইজ ডিসক্রিপেন্সি হচ্ছে কিনা। এম আই ক্লিয়ার? কারোর অসুবিধা হলে বলতে পারিস। মোর দেন 50% অফ দ্য সারফেস ইজ ইনভলভড অর দেয়ার ইজ ইন্ট্রাপ্যারেনকাইমাল হিমাটোমা, মানে লিভার টিস্যু ফ্র্যাকচার হয়ে তার ভেতরেও একটা হিমাটোমা হয়ে গেছে, যেটা সিটি স্ক্যান পিক আপ করছে, which is more than 2 centimeter. A laceration is more than 3 centimeter deep. Grade 4 bleeding intraparenchymal rupture. Laceration involving 25 to 50% of the lobe of a lobe. Grade 5 laceration is parenchymal involving more than 50% of the lobe. এখানে আর হিমাটোমার গল্প নেই। আর ভাস্কুলার juxtahepatic vein or main hepatic vein or retrohepatic vena caval injury. Grade 6 hepatic avulsion, লিভারের সব ব্লাড ভেসেল ছিঁড়ে গেছে। এইবার দেখ জিনিসটা কি বুঝলি? গ্রেড 1 এ দেখ সাবক্যাপসুলার নন এক্সপেন্সিভ, তাহলে আমাকে ট্রিটমেন্টটা নিয়ে ভাবতে হবে। সোজা জিনিস, গ্রেড 1 গ্রেড 2, আগের স্লাইডটা কিভাবে যাব? গ্রেড 1 এ অ্যাবসলিউট বেড রেস্ট, ফ্লুইড আইভি অ্যান্টিবায়োটিক ফ্লুইড রিসাসিটেশন, হাতে ব্লাড রেডি রাখো, প্রেফারেবলি ইন আইসিইউ। যদি দেখো এটা প্রোগ্রেস করছে না, ওয়েট অ্যান্ড ওয়াচ। টু আর্লি ফর নেক্সট ডে? আচ্ছা ঠিক আছে বস, আচ্ছা ঠিক আছে বস। ওকে, তাহলে কি দাঁড়ালো? গ্রেড 1 বা গ্রেড 2 তে আমার বেসিক ট্রিটমেন্ট হচ্ছে কনজারভেটিভ। যদি আমি এই লিভার ইনজুরি আইসোলেটেড পাই, তার সঙ্গে রেস্ট অফ অ্যাবডোমেনে খোলার ইন্ডিকেশন কি কি বলেছি? ভাস্কুলার ইনজুরি অথবা গাট ইনজুরি বা হলো ভিসকাস ইনজুরি নেই, আমি শুধু বুঝে নিয়েছি লিভারে শুধু গ্রেড 1 বা গ্রেড 2 আছে, আমার অপারেশন করব না। জাস্ট অবজার্ভ দ্য পেশেন্ট ইন আইসিইউ, অ্যাবসলিউট বেড রেস্ট। আর হোয়াট ডাজ ইট মিন? পেশেন্টের বাথরুমটাও বেডে, বেড প্যান অ্যান্ড ইউরিন পট, ক্যাথেটার করে দাও, ইউরিনের ব্যাপারটা থাকছে না, বেড প্যান দাও, অ্যাবসলিউট বেড রেস্ট, ফ্লুইড ইলেক্ট্রোলাইট রিসাসিটেশন, কিপ ব্লাড ইন হ্যান্ড। যদি হিমোগ্লোবিন বেশি কমে গিয়ে থাকে তাহলে কি হতে পারে? এটা একটা ম্যাসিভ ব্লিডিং তখন হয়েছে তো, কিন্তু তারপর কন্ট্রোল হয়ে গেছে। ব্লিডিং যদি এমনি কন্ট্রোল হয়ে গিয়ে থাকে, আমি কেন এক্সট্রার মধ্যে পাকামি মারতে যাবো? আমার কাজ তো সেই ব্লিডিংটা কন্ট্রোল করা। ইফ নেচার has done its job, I have no bloody business in disturbing that. Clear? তাহলে আবার কথাটা ফেরত আসছে,
serial CT monitoring. Here is a big problem. CT গুলো করতে হবে with oral and IV contrast. এবার যদি পেশেন্টের ম্যাসিভ ব্লাড লস থাকে, অ্যাকিউট কিডনি ইনজুরি হয়, তুই তখন সিটি করতে কন্ট্রাস্ট দিতে পারবি না IV. These things are problematic. ঠিক আছে, যার অত ব্লিডিং থেকে AKI হয়ে গেছে সে পেশেন্ট ইউজুয়ালি বাঁচানো মুশকিল। গ্রেড 3, this is difficult, very difficult to manage. খুলে সেই লিভার ফ্র্যাকচার ওগুলোকে রিপেয়ার করার চেষ্টা করা, ল্যাসারেশন গুলোকে সেলাই করে কন্ট্রোল করার চেষ্টা। গ্রেড 2 ও কনজারভেটিভ প্রিডমিনেন্ট। গ্রেড 3 সবসময় খোলা হয় না, চেষ্টা করা হয় কনজারভেটিভে রাখার। গ্রেড 1, 2, 3 তে বেসিক্যালি চেষ্টা করা হয় সর্ব অর্থে কনজারভেটিভলি সাপোর্ট দিয়ে বিপি খুব বাড়াতে নেই। 100 যদি সিস্টোলিক ব্লাড প্রেশার থাকে তার বেশি বিপি তোলার চেষ্টা করতে নেই। যত বিপি বাড়বে এই হিমাটোমা acts as a hemostat. হিমাটোমা প্রেসার দিয়ে ব্লিডিং কন্ট্রোল করে রাখে। যদি হিমাটোমা ডিসলজ হয়ে যায়, বিপি বেড়ে, that can give rise to again bleeding. Clear? এবার যেখানে এই ব্লিডিং ইন্ট্রাপ্যারেনকাইমাল রাপচার, গ্রেড 4 এ এসে আমার আর কনজারভেটিভের জায়গা নেই, এটা খুলতে হবে। With high risk consent with adequate blood in hand, mortality is high. Grade 5, grade 6 বেসিক্যালি বাঁচানো যায় না। হেপাটিক অ্যাভালশন, লিভারের আর্টারি ভেন সব ছিঁড়ে বেরিয়ে গেছে, তুই কি করবি? কতক্ষণ তুই লিভারকে শাটডাউন করে বাঁচিয়ে রাখবি পেশেন্টকে, তাই না? গ্রেড 5, গ্রেড 6 বেসিক্যালি রেট্রোহেপাটিক ভেনা কেভা, ইট বিজ লাইক এনিথিং, মনে হচ্ছে কল খুলে গেছে, এরকম রক্ত বেরোয়। বুঝতে পারছিস? ক্লিয়ার? তাহলে বেসিক্যালি গ্রেড 4 অবধি সালভেজেবল। গ্রেড 5, গ্রেড 6 এ বাঁচানো অলমোস্ট ইম্পসিবল। ইম্পসিবল বলবো না, আমি দেখিনি বাঁচতে। আমি দেখিনি মানে বাঁচে না এটা বলা উচিত না। ঠিক আছে? এনি প্রবলেম কারো? লিভার ইনজুরি, লিভার ইনজুরি নিয়ে আর কারো কিছু বলার আছে? এইটুকুই বলেছি, গ্রেড, তারপর ট্রিটমেন্ট। যারা দেরিতে এলি, দেখ এই কথাটাই লেখা আছে। হ্যাঁ, আমি যেটা ওখানে মিস করেছি, অ্যাঞ্জিও এম্বোলাইজেশন। যদি সলিটারি ভেসেল থেকে, মাইনর ভেসেল থেকে অ্যাক্টিভ ব্লিডিং থাকে, অ্যাঞ্জিও এম্বোলাইজেশন। বইতে পড়েছি, জীবনে চোখে দেখিনি, জীবনে চোখে দেখিনি। আর আমি যেসব অঞ্চলে কাজ করি, ইটস চান্সেস অফ মাই সিইং ইট ইজ ভেরি রেয়ার। ক্লিয়ার? তাহলে লিভার ইনজুরি শেষ করে এগোবো। এরপরেরটা হচ্ছে স্প্লিন। একইভাবে স্প্লিনেরও ক্লাসিফিকেশন। হেমাটোমা, সাবক্যাপসুলার less than 10% surface area, laceration capsular tear less than 1 cm parenchymal depth। দেখ লিভার আর এটা কাছাকাছি, খেয়াল কর। গ্রেড 2 সাবক্যাপসুলার 10 to 50%, তফাৎটা এখানে less than 5 cm diameter of the hematoma. Laceration capsular tear 1 to 3 cm parenchymal depth, that does not involve a trabecular vessel. বোরিং জিনিস, কিন্তু মুখস্থ করতে হবে এটা। পরীক্ষার আগে মুখস্থ করতে হবে, পরীক্ষার পর ভুলে গেলেও চলবে। ঠিক আছে? গ্রেড 2 ক্যাপসুলার টিয়ার 1 to 3 ট্রাবিকুলার ভেসেল। গ্রেড 3 তে হেমাটোমাতে কি আছে? সাবক্যাপসুলার মোর দ্যান 50% সারফেস এরিয়া, এক্সপ্যান্ডিং অর রাপচার্ড হেমাটোমা। হেমাটোমা যেটা রাপচার করে গেছে, হেমাটোমা আর parenchymal hematoma, intraparenchymal hematoma which is more than 5 cm or expanding. Laceration less than 3 cm parenchymal depth or involving trabecular vessels. Grade 4 শুধু laceration involving segmental or hilar vessels producing major devascularization. Grade 5 laceration completely shattered spleen, hilar vascular injury with devascularized spleen. ঠিক আছে? এরও সেম জিনিস। গ্রেড 1, গ্রেড 2 চোখ কান বুঝে কনজারভেটিভ, সেম জিনিস। আইভি ড্রিপ দাও, পেশেন্টকে অ্যাবসলিউট বেড রেস্টে রাখো, হাতে ব্লাড স্টক করে রাখো, সিরিয়াল সিটি স্ক্যান করে অবজার্ভ করে যাও। যে মোমেন্টে দেখবে এটা এক্সপ্যান্ড করছে, খোলার ডিসিশন নেবে।
Clear? Your full team must be ready round the clock. Grade 3, this patient needs surgery. Splenic injury surgery খুব সোজা, splenectomy. স্প্লেনটা কেটে বাদ দিয়ে দাও। আমিও আজও স্প্লেনিক ইঞ্জুরি পেলে একটাই কাজ করি, স্প্লেনেক্টমি করি। অজস্র করেছি ইমার্জেন্সি স্প্লেনেক্টমি, কাউন্টলেস। কিন্তু ঘটনা হচ্ছে আজকালকার দিনে there is some sort of conservative surgery. What is that? Splenography, রিপেয়ার করার চেষ্টা, তারপর হচ্ছে পার্শিয়াল স্প্লেনেক্টমি, এই সমস্ত কনসেপ্ট এসছে। I have never tried them and I don't try them. ঠিক আছে? And it is very unlikely I am ever going to try them. Particularly young patient হলে তো চেষ্টাই করব। Spleen is an organ যেটা ছাড়াও মানুষ বাঁচতে পারে। It is unlike liver. লিভার ছাড়া মানুষ বাঁচবে না, স্প্লিন ছাড়া মানুষ বেঁচে থাকতে পারে। কাজেই স্প্লিন ছাড়া যেহেতু মানুষ বেঁচে থাকতে পারে, আমি কোনো চান্স নেব না। একটা পার্শিয়াল করলাম বা স্প্লেনোগ্রাফি করলাম, তারপর আবার ব্লিডিং হচ্ছে, আবার একটা ওটি করতে গেলাম, মাঝখান থেকে পেশেন্টটা লুজ করে গেলাম। এটা আমি আমার পলিসি বলে দিলাম। I will never ever try a partial splenectomy or splenography. আমি একদম ডিসাইডেড, যে স্প্লেনিক ইনজুরি আমি খুলবো আমি স্প্লেনেক্টমি করবো, অন্য কিচ্ছু করবো। এটা আমি আমার ফিলোসফি বলে দিলাম। ঠিক আছে? এবার হচ্ছে নন অপারেটিভ ম্যানেজমেন্ট, একটু আগে বললাম, আবার বলছি অ্যাঞ্জিও এম্বোলাইজেশন, একটু আগেই বলেছি। স্প্লেনিক আর্টারি অ্যাঞ্জিও এম্বোলাইজেশন করা যেতে পারে। অপারেটিভ রিপেয়ারিং দ্য স্প্লিন আর স্প্লেনেক্টমি, একটু আগেই বললাম। এবার হচ্ছে ট্রিটমেন্ট অফ চয়েস কিসের উপর ডিপেন্ড করবে? ওই একটাই কথা, পেশেন্ট স্টেবল কিনা, গ্রেড অফ ইনজুরিটা স্টেবল কিনা, সিভিয়ারিটি অফ ইনজুরিটা কিরকম, আর অবশ্যই অ্যাসোসিয়েটেড ইনজুরি আর কিছু আছে কিনা। আমার যদি স্প্লেনিক ইনজুরি গ্রেড 1 থাকে, তার সঙ্গে কোলোনিক টিয়ার থাকে, স্প্লিনের তলাতেই লেফট কোলিক ফ্লেকশন, তাই তো? লেফট কোলিক ফ্লেকশনে যদি আমার টিয়ার থাকে, আই হ্যাভ নো অপশন, আই হ্যাভ টু ওপেন। আর যদি স্প্লেনিক ইনজুরিতে পেটটা খোলো, বাবা করে স্প্লিনটা বাদ দিয়ে বেরিয়ে আসাটাই সেফেস্ট। আমি সেদিনকে কোলনটায় করলাম, দুদিন পর স্প্লেনিক ইনজুরিটা আবার সিটি স্ক্যান করে দেখলাম আবার বেড়েছে, আবার এনে ওটি করবো। এটা আমার ফিলোসফি। মেনি পিপল এগ্রি উইথ ইট, মেনি পিপল ডোন্ট এগ্রি উইথ ইট। তার কারণ একটা বড় ফ্যাক্টর, আরেকটা কথা বলি, এটা তোদের এখন বলা উচিত কিনা আমি জানি না। প্রাইভেট সেক্টরে কাজ করি তো, সেকেন্ড টাইম যখন ওটি করবো আবার মিটার চড়বি, উইল পে ফর ইট, বুঝলি? আবার বিল বাড়বে তো, কে পয়সা দেবে? মাঝখান থেকে দেখা গেল আমার পকেটেই পয়সা ঢুকলো না, লাভ কি? আলটিমেটলি তো পকেটটাও গরম করতে হবে। হ্যাঁ, এটা অফ দ্য রেকর্ড নাকি? কিন্তু রেকর্ড হচ্ছে। আচ্ছা, এবার হচ্ছে পোস্ট স্প্লেনেক্টমি কেয়ার। Opportunistic infections are common after splenectomy. Commonest infections are pneumococcus, meningococcus, H. influenzae, malaria, and babesia. These are the 5 most common causes of opportunistic post-splenectomy infections. তার জন্য pneumococcus, H. influenzae, meningococcus ভ্যাকসিন দিতে হয়। এই জায়গাটায় একটু প্রবলেম আছে। হ্যারিসনের 14 নম্বর এডিশনে আমি যেটা লাস্ট পড়েছি, একটা এডিশন, একটা চ্যাপ্টারে লেখা আছে স্প্লিন ইজ দ্য মেজর সোর্স সাইট অফ অ্যান্টিবডি প্রোডাকশন এগেইনস্ট দিস ভ্যাকসিনস। স্প্লেনেক্টমি হয়ে গেছে, ভ্যাকসিন দিয়ে লাভ নেই। আরেকটা চ্যাপ্টারে আরেকজন অথর, এক একটা চ্যাপ্টার এক একজন অথর লিখেছে, আরেকজন লিখেছে ওটির 48 ঘন্টার মধ্যে ভ্যাকসিনটা দাও। এবার আমার মতো লোকজন পরে বিপদে, কি করবে? আমি দিয়েই দিই। ঠিক আছে? কেমো প্রোফাইল্যাক্সিস অফ ম্যালেরিয়া পড়েছিস পিএসএম বইতে? পড়েছিস? বলতো, ঘাট তো নেড়ে দিবি। কেমো প্রোফাইল্যাক্সিস অফ ম্যালেরিয়া, পোস্ট প্লেনেক্টমি পেশেন্টকে মাঝে মাঝেই খেয়ে যেতে হবে। আচ্ছা, এরপর আচ্ছা স্প্লেনিক ইনজুরির ব্যাপারটা মিটলো। কিডনি ইনজুরি,
কিডনি ইনজুরি নিয়ে একটা মজার কথা, যে কোনো ট্রমা পেশেন্ট এলে তুই ক্যাথেটার কর। ক্যাথেটারে যদি হেমাচুরিয়া না থাকে, ইউ ক্যান বি 100% সার্টেন যে পেশেন্টের ইউরোলজিক্যাল সিস্টেমে মেজর কোনো ইনজুরি নেই। আমি বলছি না ইনজুরি নেই, আমি বলছি মেজর কোনো ইনজুরি নেই। দোজ টু আর নট সিনোনিমাস। ঠিক আছে, সিম্পল একটা টেস্ট থেকে তুই জেনে যাচ্ছিস। ওকে, এবার কিডনি ইনজুরি গ্রেড 1 contusion, urological studies normal, microscopic or gross hematuria. Hematoma কি আছে? Subcapsular non-expanding without parenchymal laceration. Grade 2 তে hematoma, non-expanding perirenal hematoma, confined to renal retroperitoneum. Laceration less than 1 cm parenchymal depth of renal cortex without urinary extravasation. তার কারণ কিডনির একটা কালেক্টিং সিস্টেম আছে। কিডনি অ্যানাটমিটা চিন্তা কর, পেলভিসটা আছে ইন্টাররেনাল পেলভিস, যাদের extravasation of urine হয়নি। Grade 3 more than 1 cm depth of renal cortex without collecting system rupture or urinary extravasation. Grade 4 laceration কি? Parenchymal laceration extending through the renal cortex, medulla and collecting system. Grade 4 এ এসে collecting system। সারা কিডনিতে নেফ্রন গুলো তৈরি করছে ইউরিন, পুরো ইউরিনটা তৈরি হয়ে এসে একটা কালেক্টিং সিস্টেম মেডালা এসে জমছে, সেখান থেকে ইউরেটারে ঢুকছে। কালেক্টিং সিস্টেম স্টার্টস ফ্রম ক্যালিসিস, তাই তো? সেখান থেকে পেলভিস, ক্যালিক্স, পেলভিস, ইউরেটার। ঠিক আছে, এই পেলভিক ক্যালিসিয়াল সিস্টেমের ইনজুরি ফার্স্ট গ্রেড 4 এ এসে। আর গ্রেড 4 এ আরেকটা জিনিস হচ্ছে মেন রেনাল ভেন অর আর্টারি ইনজুরি উইথ কন্টেন্ট হেমারেজ, মানে ওর বাইরে একটা, ওখানে ভেন বা আর্টারি ইনজুরি হয়েছে কিন্তু তার বাইরে একটা হেমাটোমা হয়েছে যেটা ব্লিডিং থামিয়ে রেখেছে। Grade 5 laceration, completely shattered kidney, avulsed devascularization of the kidney. Quite natural, এতক্ষণে বুঝে গেছিস। গ্রেড 5 হলে তোকে অপারেশন করতেই হবে এবং ইউজুয়ালি গ্রেড 5 রেজাল্টস ইন নেফ্রেক্টম, তাই তো? ইউজুয়ালি গ্রেড 5 রেজাল্টস ইন নেফ্রেক্টম। ও তোকে ডিভাসকুলারাইজড হয়ে গেছে, আর কি হবে ওটা নিয়ে, তাই না? ওটা কেটে বাদ দিয়ে দিতে হবে। এইখানে তো খ্যাচ আছে, উল্টো দিকের কিডনির ফাংশনটা খুব ইম্পর্টেন্ট। একটা কিডনি বাদ দিতে কোনো প্রবলেম নেই যদি উল্টো কিডনিটা ঠিক থাকে। উল্টো কিডনিটা কোনো গন্ডগোল থাকতে পারে, পেশেন্ট ডায়ালিসিস ডিপেন্ডেন্ট বা ট্রান্সপ্লান্ট ডিপেন্ডেন্ট হয়ে যাবে। Grade 4 collecting system injury has to be repaired. ঠিক আছে, তা নইলে ইউরিন এক্সট্রাভাসেট করে যাবে, ওই জায়গাটায় ছড়িয়ে যাবে, ইউরিন থেকে কেমিক্যাল পেরিটোনাইটিস হবে। ক্লিয়ার? কাজে কালেক্টিং সিস্টেম ইনজুরি হ্যাজ টু বি রিপেয়ার্ড। এইবার হচ্ছে ভাস্কুলার ইনজুরি, মেন রেনাল আর্টারি অর ভেন ইনজুরি উইথ কন্টেন্ট হেমারেজ। চেষ্টা করতে হবে ভেসেলটাকে রিপেয়ার করতে। যদি রিপেয়ার করতে পারো করে দাও, পেশেন্টের কিডনিটা বেঁচে যাবে। যদি কিডনিটা রিপেয়ার করতে না পারো ভেসেলটা, তাহলে নেফ্রেক্টমি করতে হবে। ক্লিয়ার? উপরের তিনটে কনজারভেটিভ সেম, আইভি ড্রিপ, অবজারভেশন, সিরিয়াল সিটি স্ক্যান, মনিটরিং। গ্রেড 1 এ হেমাটোমা অ্যান্ড ল্যাসেরেশন দুটোই আছে। হেমাটোমাতে মাইনর কন্টিউশন উইদাউট ডাক্টাল ইনজুরি, মানে মেন প্যানক্রিয়াটিক ডাক্টে কোনো ইনজুরি নেই। ল্যাসেরেশনে সুপারফিশিয়াল ল্যাসেরেশন উইদাউট ডাক্টাল ইনজুরি। বুঝতেই পারছিস এটা কনজারভেটিভ ছাড়া কোনো রাস্তা নেই। গ্রেড 2 মেজর কন্টিউশন উইদাউট ডাক্টাল ইনজুরি অর টিস্যু লস। ল্যাসেরেশনে মেজর ল্যাসেরেশন without ductal injury or tissue loss. Grade 3 distal transection or pancreatic parenchymal injury with ductal injury. Grade 4 proximal transection or pancreatic parenchymal injury involving the ampulla. Grade 5A laceration, massive disruption of pancreatic head. Clear? এইটা হচ্ছে আমার ক্লাসিফিক গ্রেডিং অফ pancreatic injury। ঠিক আছে, মনে থাকবে।
দেখে নিস, পরে আবার পড়ে নিস। এবার প্যানক্রিয়াটিক ইনজুরি ট্রিটমেন্ট। ফার্স্ট হচ্ছে কনজারভেটিভ, গ্রেড 1, গ্রেড 2, গ্রেড 3, মেজর কিছু নেই। কনজারভেটিভ পেন কন্ট্রোল, ওপিয়াল অ্যানালজেসিক, ভাইটাল সাইন্স মনিটর করো, বয়েল রেস্ট, ওরাল ইনটেক, অ্যান্টিবায়োটিক্স, সোমাটোস্ট্যাটিন অ্যানালগস যদি ছোটখাটো ডাক্ট ইনজুরি থাকে, কারণ দে রিডিউস প্যানক্রিয়াটিক সিক্রেশন। সোমাটোস্ট্যাটিন, অক্সিওটাইড এগুলো দেওয়ার কথা বলতে হবে। পারকিউটেনিয়াস ড্রেনেজ, যদি প্যানক্রিয়াসের চারপাশে কিছু কালেকশন না থাকে, তাহলে ইউএসজি গাইডেড ড্রেনেজ অফ দোজ কালেকশনস। ঠিক আছে। সার্জিক্যাল এক্সপ্লোরেশন, যেখানে কনজারভেটিভ ফেল করেছে সেখানে সার্জারি করতে হবে। যদি ডিস্টাল ট্রান্সাকশন হয়ে থাকে ডিস্টাল প্যানক্রিয়াটেক্টমি করতে হবে। মনে রাখতে হবে ডিস্টাল প্যানক্রিয়াটেক্টমি করতে গেলে স্প্লেনেক্টমি অনেক সময় করতে হয়। স্প্লিন আর ডিস্টাল প্যানক্রিয়াস একসঙ্গেই থাকে, তাই তো? ডিস্টাল প্যানক্রিয়াটেক্টমি, প্যানক্রিয়াটিক ডাক্ট ইনজুরিতে অনেক সময় সার্জিক্যাল রিপেয়ার আর ড্রেনেজ করতে হবে। প্যানক্রিয়াটিক ও ডুওডেনেক্টমি বা হুইপলস ইন হেড ইনজুরি করতে হতে পারে। ভেরি ডিফিকাল্ট অপারেশন, ভেরি বিগ অপারেশন। ইমার্জেন্সি সেটিং এ করলে রেজাল্টস আর ইনভেরিয়েবলি পুয়ার। ড্যামেজ কন্ট্রোল সার্জারি, হোয়াট দ্য হেল ইজ দিস? এত ব্লিডিং হচ্ছে, কোন রকম ব্লিডিংটা কন্ট্রোল করে পেশেন্টকে প্যাক ট্যাক দিয়ে বেরিয়ে চলে আসে। যদি 48 ঘন্টা ধরে রিসাসিটেট করে যদি পেশেন্টকে একটু স্টেবিলাইজ করা যায়, আবার তাকে ওটিতে নিয়ে যায়, এবার ফাইনাল রিপেয়ার করার চেষ্টা করে। ক্লিয়ার? এনে অ্যাক্টিভ ব্লিডিং হচ্ছে, চারপাশে অনেকগুলো মাল্টিপল অর্গান ইনজুরি হয়েছে, পেশেন্ট এতটাই খারাপ, ঠিক আছে? তাহলে আমার কোন ফার্স্ট কাজ কি? কোন রকম ব্লিডিংটা কন্ট্রোল করা, করে পেটে ওই জায়গাগুলো একটু প্যাক ট্যাক দিয়ে দাও, ড্রেন টেন দিয়ে বেরিয়ে চলে আসো। কোন রকম পেটটা 2-3টে স্টেজ সুচার দিয়ে 48 ঘন্টা ধরে পেশেন্টকে এবার মনিটরিং করো, ফ্লুইড দিয়ে স্টেবিলাইজ করো, ব্লাড দেওয়ার দরকার হলে ব্লাড দাও। এবার যদি পেশেন্ট বেঁচে থাকে তখন একটা চেষ্টা করো আরেকবার কিছু করা যায় যদি, বুঝলে? ডুবে যাওয়ার আগে শেষ চেষ্টা। ক্লিয়ার? এন্ডোস্কোপিক ম্যানেজমেন্ট, শুধু ডাক্ট ইনজুরি, এন্ডোস্কোপি করে ডাক্টের মধ্যে দিয়ে একটা স্টেন্ট গুঁজে দিলাম। এন্ডোস্কোপিক ট্রান্সমিউরাল ড্রেনেজ, সিডোসিস যদি হয়ে যায় তাহলে তার থেকে। আদার কনসিডারেশনস, ওই যে কোনো ইনজুরিতে এটা। ক্লিয়ার? তাহলে বেসিক জিনিস হচ্ছে, আমার সরি এটা আমার বাজে হয়েছে, এটা আমাকে পরে কারেক্ট করতে হবে, বুঝলি? ভিসারাল ইনজুরিটা আমি পরে কারেক্ট করে নেবো, হ্যাঁ, পরে তোদের দেবো। তাহলে বেসিক হচ্ছে blunt trauma to solid viscera should not be taken as an isolated entity. Often it is part of a polytrauma. ঠিক আছে? Often it is part of a polytrauma where many organs inside the abdomen and even outside can be affected. তোকে রাস্তায় পেটে বাঁশ দিয়ে ফেলে, বাঁশ দিয়ে ঠেঙালো, তোর পাঁজরাও যাবে, বাদিকের পাঁজরার সঙ্গে তোর স্প্লিনটাও যেতে পারে, ডান দিকের পাঁজরা গেলে তোর লিভারটাও যেতে পারে, এবার তোর সঙ্গে তোর একটা হিমোথোরাক্স হবে। কি পলিট্রমা এসে গেলি, তোর পেটে লোপাথারি 4টে ঘুষি মারলাম আমি, তোর লিভারটা ফাটলো, কোলনটা ফাটলো। কাজেই আমার ফার্স্ট কাজ যখন একটা ট্রমা পেশেন্ট এলো, ফার্স্ট হচ্ছে এবিসি, এয়ারওয়ে ব্রিদিং সার্কুলেশন। এবার বোঝার চেষ্টা করো অ্যাক্টিভ হিমাটোমা আছে, অ্যাক্টিভ ব্লিডিং হচ্ছে কিনা। যদি পেশেন্টের সিভিয়ার ট্যাকিকার্ডিয়া, প্যালর, হাইপোটেনশন থাকে, লুক ফর সিভিয়ার হেমারেজ। দরকার পড়লে 4 কোয়াড্রেন্ট ট্যাপ করে দেখো ব্লাড আসছে কিনা। পেশেন্ট যদি দেখো কন্টিনিউয়াসলি ডাউনহিল যাচ্ছে, কোন রকম একটা ইমেজ করে ওটিতে তুলে ফেলার চেষ্টা করো। প্রবলেম হচ্ছে ভারতবর্ষের 95% হসপিটালে সিটি স্ক্যান নেই। হ্যাঁ, কি ওটা করার এক্সপার্টাইজ খুব বেশি নেই আমাদের দেশে।
not very easy. It is very difficult. মনে রাখবি, emergency tackle করা is much more difficult than cold case handle করা। ঠিক আছে? তাহলে এবার আমাকে কোনো একটা ইমেজিং করে ওটিতে, ইমেজিং ছাড়া আমি দেখলাম আমার গাট ইঞ্জুরি আমি এক্সক্লুড করতে পেরেছি, ভেতরে অ্যাক্টিভ হেমারেজ নেই। এবার আমার হলো অর্গান। এবার তুই চিন্তা কর প্যানক্রিয়াস আর কিডনি পার্টিকুলার। লিভার স্প্লিনে আমরা অত অ্যাসোসিয়েটেড ইনজুরি থেকে এখন বেশি বলছি। কেন? প্যানক্রিয়াসটা রেট্রোপেরিটোনিয়াল, কিডনিও রেট্রোপেরিটোনিয়াল। প্যানক্রিয়াসের সামনে কি থাকছে? স্টমাক, কোলন। কিডনির সামনে কি থাকে? কোলন, জেজুনাম। আমার সামনে থেকে ওইগুলোকে ইনজুরি করতে গেলে আগে তো এগুলোকে চোট খেতে হবে। তার মানে অ্যাসোসিয়েটেড অর্গান ইনজুরি চান্স is much higher in spleen and pancreas, in kidney and pancreas. ঠিক আছে? এবার আমার যখন গ্রেডিং হলো, more or less আমাকে সিটি স্ক্যান, গুড সিটি স্ক্যান মাস্ট প্রোভাইড দিস গ্রেডিং। গ্রেডিং এর পরে আমাকে এবার পেশেন্টের স্টেবিলিটি নিয়ে ভাবতে হবে। স্টেবিলিটি যদি পেশেন্ট যদি স্টেবল থাকে খোঁচাবো না। আচ্ছা তুই বলিস গ্রেড 4 গ্রেড 5, ডু ইউ এক্সপেক্ট গ্রেড 4 গ্রেড 5 পেশেন্ট স্টেবল থাকবে? নো, ইউ হ্যাভ টু অপারেট। তাহলে ফার্স্ট কাজ কি? ব্লিডিং কন্ট্রোল, কোয়াইট অবভিয়াস। কিডনি আর স্প্লিনের ক্ষেত্রে ইম্পর্টেন্ট কি? কিডনি আর প্যানক্রিয়াসের ক্ষেত্রে কিডনির কালেক্টিং সিস্টেম, প্যানক্রিয়াস ডাক্টাল সিস্টেমে ইনজুরি রিপেয়ার করতে হবে। লিভারেও মনে রাখতে হবে, ইন্ট্রাহেপাটিক বিলিয়ারি ট্র্যাক্টে ইনজুরি হলে সেটাও প্রয়োজনে দেখতে হবে। ক্লিয়ার? কিন্তু লিভারের সুবিধা কি? ইউ ক্যান লিভ উইথ 30% অফ ইয়ার লিভার রিজেনারেট করে যাবে। ক্লিয়ার? That finishes our discussion on acute abdomen.